নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে আমি মানিক মণ্ডল তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের আলোচনা হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে ইন্ডিয়ান লজিক। ওকে, এই ইন্ডিয়ান লজিক নিয়ে তোমরা অনেক দিন ধরে আমায় কিন্তু রিকোয়েস্ট করেছিলে। আমি অত্যন্ত দুঃখিত যে আমি লেকচারটা তাড়াতাড়ি আনতে পারিনি, কিন্তু যেহেতু এনটিএনেটের পরীক্ষা অতি সত্বর এবং সামনে রয়েছে WB সেটের এক্সাম, তাই আমি চাইছি এই টপিকটাকে খুব দ্রুত তোমাদের সামনে তুলে ধরতে। তাই আজকে আমি ইন্ডিয়ান লজিকের পার্ট 1 করব, আমি আরেকটা পার্ট করব সেকেন্ড পার্ট, কারণ এখানে আমরা এই ইন্ডিয়ান লজিক থেকে টোটাল আমাদের যদি সিলেবাসটা দেখো ওখানে 3টি পার্ট রয়েছে, তাই 3টি পার্টকে আমি দুটো দিনে বা দুটো পার্টেই করব। আজকের পার্টে আমি মূলত আলোচনা করতে চলেছি যে ইন্ডিয়ান লজিকটা আসলে কী এবং এই ইন্ডিয়ান লজিকের উৎপত্তি কবে হচ্ছে, এবং তারপরে এই আমাদের যে ইন্ডিয়ান লজিক বা যেটাকে আমরা বলছি মিনস অফ নলেজ, বা আমরা যে নলেজ অর্জন করি তার সঠিক পদ্ধতি কী, তার ধাপগুলি কী, এইগুলোই হচ্ছে মোটামুটি ইন্ডিয়ান লজিকের মেন টপিক। তো এইগুলোকে সিম্পলিফাই করব একেবারে গোড়া থেকে। আমরা টপিকটা যতটুকু ব্রিফ রয়েছে আমরা সেটার মধ্যে যতটুকু ডিপার যাওয়ার চেষ্টা করব, একটাও প্রশ্ন বাদ যাবে না, এরকমভাবে স্টাডি করাবো। ঠিক আছে, তো আর দেরি করব না, আমরা মূলত দুটো পার্টি আলোচনা যেহেতু করেছি, আজকের আলোচনার মধ্যে রাখবো মেনলি যে সোর্স, অর্থাৎ ইন্ডিয়ান লজিকের উৎপত্তি কবে হচ্ছে এবং তাতে কোন কোন পার্টিকুলার যে স্কুল অফ থটস, যেহেতু এই ফিলোসফির ওপর বিল্ড করে, অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফির উপর বিল্ড করে এটা ডেভেলপ হয়েছে, তাই আজকে মেনলি আমরা স্কুল অফ ফিলোসফি বা স্কুল অফ এই মিনস অফ নলেজ যেগুলো থেকে এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো চলো স্লাইডে আমি দেখানোর চেষ্টা করি। চলো, সবার প্রথমে আমরা দেখে নিই আমাদের এই ইন্টারনেটের সিলেবাসে ইন্ডিয়ান লজিক থেকে কোন কোন পার্টিকুলার ইউনিট দিয়েছে এবং আমাদের সেগুলোকে পড়তে হবে ভালো করে। দেখো, সবার প্রথমেই বলেছে যে একেবারে প্রথম যে পার্টিকুলার অংশ সেটা রয়েছে ইন্ডিয়ান লজিক, তারপরে সেকেন্ড অংশ রয়েছে প্রমাণজ, এই যে পার্টিকুলার যে 6টি রয়েছে, তারপরে আর একটি পার্ট রয়েছে বা আর একটি সাব ক্যাটাগরি রয়েছে যেটা লাস্টেরটাকে, অর্থাৎ এটা 1 নম্বর উপরেরটা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই 3টে ভাগ রয়েছে। এবার প্রথমে রয়েছে ইন্ডিয়ান লজিক, অর্থাৎ ভারতীয় যুক্তিবাদ। তোমরা নিশ্চয়ই জানো যে যুক্তিবাদ অ্যাকচুয়ালি হচ্ছে ফিলোসফি, অর্থাৎ যেটা আমরা দর্শন শাস্ত্র বলি, যেখানে আমরা কোনো পার্টিকুলার থিঙ্ক করার ক্ষেত্রে, আমাদের অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা আমাদের দর্শনটাকে কাজে লাগাই, লজিকটাকে কাজে লাগাই, ফিলোসফিটাকে কাজে লাগাই। তো এইরকম প্রাচীন যদি আমরা যুক্তিবাদের কথা বলি বা লজিকের কথা বা ফিলোসফির কথা বলি, তাহলে আমাদের গ্রিক সাহিত্যের কথা মনে পড়ে যায়। গ্রিসের আমাদের সেই মহান অনেক ফিলোসফার রয়েছে, তাই না? আমরা প্লেটো, অ্যারিস্টটল এদের নাম শুনেছি। তো ঠিক একই রকমভাবে ভারতীয় যুক্তিবিদ্যাও রয়েছে। তাই আমাদেরকে ভারতীয় স্টুডেন্ট হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে এটি জানা অত্যন্ত জরুরি, যদিও আমরা আজ অবধি ওটাকে কিন্তু গুরুত্ব দিইনি। তো এনটিএনেটের মাধ্যমে আমরা কিন্তু এই টপিকটাও কিন্তু জানবো, তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা দেখবে ভালো করে লেকচারগুলি। তারপর দেখো ভারতীয় যুক্তিবাদে কী কী রয়েছে, ওখানে রয়েছে বলছে মিনস অফ নলেজ, অর্থাৎ আমরা যে জ্ঞান অর্জন করি, আমাদের জ্ঞান অর্জনের একটা টেকনিক রয়েছে, একটা পদ্ধতি রয়েছে, এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আমরা কী কী ত্রুটিও করে থাকি বা কোন কোন বেস্ট জিনিস করে থাকি, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা অংশ রয়েছে। তাই মিনস অফ নলেজ বা আমরা যাকে বলি জ্ঞানের মাধ্যম, সেটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে। এবারে দ্বিতীয় যে সাবভাগটা বলেছিলাম সেটা হচ্ছে প্রমাণজ। আমরা প্রমাণ বলি, প্রমাণ মানে কি? প্রুফ, অর্থাৎ যার দ্বারা সঠিকভাবে কোনো জ্ঞান আমরা পেয়ে থাকি, অর্থাৎ যেগুলোকে আমি অনুসরণ করি বা যে প্রুফটাকে পেয়ে আমি সঠিক জ্ঞান লব্ধ করি, তাই না? তো এই সঠিকভাবে প্রুফ পাওয়ার কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলি একে একে করে 6টি রয়েছে। আমি একবার জাস্ট নেমিং আউট করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে রয়েছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ মানে হচ্ছে পারসেপশান, যার অর্থ পাশেই লেখা রয়েছে বাংলায় উপলব্ধি বা অনুভব। তারপরে দ্বিতীয় রয়েছে অনুমান মানে ইংরেজিতে বলছে ইনফারেন্স, অর্থাৎ অনুধাবন করা, কোনো কিছু আমি বুঝতে পারছি, অনুধাবন করছি,
অবধারণ করছি, সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, এগুলো হচ্ছে অনুমানও। এবং তৃতীয় ইউনিট রয়েছে উপমানও, অর্থাৎ কম্প্যারিজন, বা যাকে এক কথায় আমরা পার্থক্য করি না, তুলনা করি না, তাই না? সেই তুলনা বা তারতম্য হচ্ছে আমাদের তৃতীয় ইউনিট। এবং চতুর্থ ভাগ হচ্ছে শব্দ। আমরা যে ভাষা ব্যবহার করি তাকে শব্দ বলি, তাই না? তো এটা হচ্ছে ভার্বাল টেস্টিমনি, অর্থাৎ এর মানে হচ্ছে মৌখিক সাক্ষ্য বা মৌখিক প্রমাণ। পঞ্চম রয়েছে অর্থপতি। অর্থপতিকে আমরা ইংরেজিতে বলি ইমপ্লিকেশন, অর্থাৎ কোনো কিছুর প্রকাশিত অর্থ, বা আমরা অনেক সময় বলি না তার নিহিত অর্থ, তো সেটা হচ্ছে আমাদের পঞ্চম পার্ট, অর্থাৎ অর্থপতি। এবং অবশেষে নম্বর 6 রয়েছে অনুপলব্ধি, অর্থাৎ যেটাকে বলা হয় নন অ্যাপ্রিহেনশন বা চেতনাহীনতা বা বোধশক্তিহীনতা। এই 6টি ইউনিট আমরা বিস্তৃতভাবে আলোচনা করব আমাদের পরবর্তী এই পার্টগুলিতে, স্লাইডগুলিতে। এবারে যেটা লাস্ট পার্ট বলছিলাম, লাস্ট পার্টে কী রয়েছে? 3টি জিনিস রয়েছে। প্রথমে রয়েছে স্ট্রাকচার অ্যান্ড কাইন্ডস অব অনুমানও, অর্থাৎ এই যে ইনফারেন্স, আমরা এই যে অনুমান বলছি, সেই অনুমানের গঠন কিভাবে হয়ে থাকে এবং সেই অনুমান কত প্রকার হয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে রয়েছে ব্যাপ্তি। ব্যাপ্তি মানে হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে যাকে ইনভেরিয়েবল রিলেশন, অর্থাৎ অপরিবর্তনীয় সম্পর্ক, এটি নিয়েও আলোচনা করব। এবং সবশেষে রয়েছে আমাদের যেটা হচ্ছে হেতোভাবাস, বা আমরা কি বলছি এটা উচ্চারণ এইভাবে করতে পারো, হেতভাবাসস, অর্থাৎ যাকে ইংলিশে বলছি ফ্যালাসিস অফ ইনফারেন্স, অর্থাৎ অনুমানের সময় আমরা অনেক ত্রুটি করে থাকি, সেই ত্রুটিগুলো কি কি হয়ে থাকে, কিভাবে সেটাকে সলভ করব, এগুলো নিয়ে হচ্ছে আমাদের সিলেবাস। অর্থাৎ এই সিলেবাসটিকে একেবারে প্রথম আমাদের কিন্তু জলের মতো ঢকঢক করে গিলে নিতে হবে, কারণ সিলেবাস সম্পর্কে আইডিয়া না থাকলে আমরা কিন্তু আমাদের পাটলি থেকে অন্য জায়গায় চলে যাব, অর্থাৎ আমাদের মেন যাত্রাপথ থেকে ডেভিয়েট হয়ে যাব। তাই প্রথমে তোমরা সিলেবাসটাকে কপি করে নাও, ঠিক আছে? যদি তোমরা এই সিলেবাসটা পেয়ে যাবে এনটিএনএটের ওয়েবসাইট থেকে, তবে এখানে আমি একটু বাংলার মাধ্যমে সহজ করে দিয়েছি, তাই এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এই মার্কারগুলো আমি উঠিয়ে দিচ্ছি, তাদের স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে নাও, আশা করে নিয়ে নিয়েছো। চলো নেক্সট স্লাইডে যাই। দেখো, এখানে আমি শুরু করেছি প্রথমে ইন্ডিয়ান লজিকটা কি, অর্থাৎ ইন্ডিয়ান লজিকের কেন প্রয়োজন হলো। দেখো, প্রত্যেকটা কান্ট্রির, প্রত্যেকটা নেশনের একটা ওন ট্র্যাডিশন, ওন ওয়েজ অফ স্টাইল, ওন মিনস অফ কমিউনিকেশন থাকে, ভাষা আলাদা, সব কিছু, তাদের মানুষের মেন্টালিটি সব কিছুই আলাদা, তাই না? কিন্তু দর্শন তাদের একটা নিজস্ব একটা স্বাচ্ছন্দ্য বোধমূলক একটা স্বতন্ত্র বোধ থাকবে। তাই প্রত্যেকটা কান্ট্রির বা প্রত্যেকটা দেশের একটা লজিক থাকে, মোর অর লেস থাকে, কিন্তু তো সেরকমভাবে ভারতীয় লজিকও রয়েছে। তা এবং তবে ভারতীয় লজিক কিন্তু এই রিসেন্ট কোনো ডেভেলপড কোনো লজিক নয়, প্রাচীন লজিক, প্রাচীন যুক্তিবিদ্যাগুলির মধ্যে একটা অন্যতম বলা হয়ে থাকে। দেখো, প্রথম লাইনে আলোচনা করা রয়েছে, ইন্ডিয়ান লজিক স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ দ্য 3 অরিজিনাল ট্র্যাডিশনস অফ লজিক, অর্থাৎ প্রাচীন যদি 3টি একেবারে অরিজিনাল লজিক্যাল যদি ডিসকাশন কান্ট্রি হয়ে থাকে, তার মধ্যে ভারত কিন্তু একদম অন্যতম। কি বলছে? এবং সেই 3 জনের বা 3টার মধ্যে কোন কোন রয়েছে? একটার হচ্ছে গ্রিক, আরেকটা হচ্ছে চাইনিজ লজিক। ক্লিয়ার? প্রথম পয়েন্ট কিন্তু কনসেপ্ট ক্লিয়ার। প্রশ্ন যদি আসে যে 3টার মধ্যে ধরো মনে করে 2টো দিয়েছে, আরেকটি কি, অর্থাৎ অ্যানসিয়েন্ট বা অরিজিনাল ট্র্যাডিশনের মধ্যে লজিক যে আমরা আলোচনা করছি, সেই অ্যানসিয়েন্টদের মধ্যে 2টো নাম দিয়েছে, আরেকটি দেয়নি। সেটা কোনটি? ধরো দিয়েছে ইন্ডিয়ান এবং গ্রিক, তোমাদের অপশান অনেকগুলি রয়েছে, তার মধ্যে চাইনিজ রয়েছে, তাই তোমাদেরকে চাইনিজ কারেক্ট করতে হবে, ঠিক আছে? নেক্সট যেটা পয়েন্ট দেখো, দ্য ইন্ডিয়ান ট্র্যাডিশন continued to develop through early to modern times. এই যে লজিক, এই লজিক, ইন্ডিয়ান লজিক শুধুমাত্র ওই অ্যানসিয়েন্ট সময়ে সৃষ্টি হয়ে ওই সময়ে যে সীমাবদ্ধ থেকে গেছে তা নয়, ওই ফিলোসফির ডেভেলপমেন্ট ঘটছে, সময়ের অনুযায়ী ওটার ইভলভমেন্ট ঘটছে, ওটার পরিবর্তন ঘটছে, এবং মডার্ন টাইমেও এই ফিলোসফি নিয়ে আলোচনা চলছে। এবং বিশেষ করে আমরা যে মডার্ন যে
ফিলোসফিক্যাল যে লজিক্যাল যে স্টাডিটাকে দেখে থাকি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নব্য নায় স্কুল অফ লজিক। এইটা নিয়ে আমরা বেশি আলোচনা করব, কারণ এখান থেকে বেশি বিস্তৃত আলোচনার প্রয়োজন, কারণ যেহেতু এটা মডার্ন এবং এখান থেকে প্রশ্নও আসে। তো তবে আমরা এই ইন্ডিয়ান লজিকের ডেভেলপটা কী করে হলো, আমরা যদি একটু টাইম ব্যাক করি, অর্থাৎ কখন এর সৃষ্টিপাত হচ্ছে, তাহলে দেখা যাক কি বলছে। দেখো, দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান লজিক ডেটস ব্যাক টু সাল অনুযায়ী। দেখো প্রথমে বলছে দ্য অনভিষেকি অফ মধ্যতিথি গৌতম 6th সেঞ্চুরি বিসি, অর্থাৎ ষষ্ঠ শতকে, ষষ্ঠ শতাব্দীতে রাতার, এখানে শতক আলাদা, শতক হচ্ছে সেঞ্চুরি, কিন্তু বিসিই মানে হচ্ছে মানে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময়। আরেকটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়, যেটা আমরা বিলং করছি। এই যে একেবারে এক থেকে এখন আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আজকের যে সাল, এটা হচ্ছে 2021। এটা কি হচ্ছে, এক থেকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেই 2000 থেকে আবার দেখো 2020 থেকে আমরা বৃদ্ধি পেয়ে আবার 2021-এ এসে দাঁড়িয়েছি। কিন্তু আগে কি হতো বলো তো, আগে কিন্তু পেছাতো, মানে একটা পার্টিকুলার ধরো মানে কোনো নবম শতাব্দী, সেখান থেকে পিছিয়ে পিছিয়ে অষ্টম সপ্তম এরকম করে পিছিয়ে আসতো। তো সেই রকম অর্থাৎ ষষ্ঠ শতাব্দী মানে অনেক পূর্বে। তো এই ভারতীয় যুক্তিবাদের বিকাশ বা এই বিকাশ বা শুরু কখন হচ্ছে, বলছে মেধাতিথি গৌতমের সময়ে। এই গৌতম কখন ছিল, ষষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে ছিল। এই সময়কার সময়ে এই আমাদের এই ইন্ডিয়ান লজিকের সৃষ্টিপাত হচ্ছে। তাহলে প্রথম পয়েন্ট বোঝা গেছে যে গৌতমের অর্থাৎ মেধাতিথি গৌতমের সময় থেকে ষষ্ঠ শতাব্দীর সময় থেকে সূচনা হচ্ছে। তাছাড়া আমরা এই ইন্ডিয়ান লজিকের আমরা যদি উৎপত্তি স্থল বলি, তাহলে বলতে হয় যে সংস্কৃত গ্রামার, এটা গ্রামারে কিছু নিয়ম প্রণয়ন করেছিল। কে করেছিল, পাণিনি। এই পাণিনি ইনি 5ম শতাব্দীর সময় করেছিল, অর্থাৎ পাণিনির সংস্কৃত ব্যাকরণের নিয়ম থেকেও হয়েছে। আর এটা সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী। ক্লিয়ার? নেক্সট চাই। নেক্সট হচ্ছে যে বৈশেষিকা একটা স্কুল অফ ফিলোসফি ছিল। এই বৈশেষিকা স্কুল দাদা অ্যাটমিজম, অর্থাৎ যেটাকে আমরা বলি পরমাণুবাদ, এই পরমাণুবাদ নিয়ে তারা একটা ডিসকাশন বা ফিলোসফি করেছিল সেখান থেকে। অর্থাৎ এটা কখন হচ্ছে, এটা হচ্ছে ষষ্ঠ শতাব্দী, অর্থাৎ এটাও হচ্ছে সেই ষষ্ঠ শতাব্দী থেকে শুরু করেছে, কিন্তু এই স্কুল অফ ফিলোসফি কিন্তু কন্টিনিউ করে চলে এসছে 2য় শতাব্দী অবধি। তাহলে দেখতে পাচ্ছ তো, ষষ্ঠ শতাব্দীতে শুরু হয়ে 2য় শতাব্দীতে শেষ হচ্ছে। তাহলে বিফোর ক্রাইস্টে, অর্থাৎ শতাব্দীর যে সময়টা পিছিয়ে পিছিয়ে আসতো। ক্লিয়ার? তো বোঝা গেছে যে এই যে বৈশেষিকা, এই স্কুলের পরমাণুবাদের বিশ্লেষণ, সেখান থেকেও আমাদের এই ইন্ডিয়ান লজিকের উৎপত্তি বলে ধরা হয়। তারপরে চলে আসি, এরপর বলছে দ্য অ্যানালিসিস অফ ইনফারেন্স বাই গৌতমা বা গৌতমা আর কি, এটাকে একটু উচ্চারণগত ডিফারেন্ট হতে পারে। তো কি বলা হচ্ছে যে গৌতমার দ্বারা যে অনুমানের বিশ্লেষণ, অনুমান নিয়ে আমরা আলোচনা করব। অনুমান আমাদের একটা কিন্তু ইউনিটও রয়েছে। সেই অনুমানের বিশ্লেষণ কে করেছিল, গৌতমা করেছিল। কত খ্রিস্টাব্দে, এটা হচ্ছে ষষ্ঠ শতাব্দী। এবার সেই বিফোর ক্রাইস্টের আবার কথা বলা হচ্ছে, এবং এটাও কন্টিনিউ হয়েছিল সেই 2য় শতাব্দী অবধি। এই স্কুলটাও কিন্তু কন্টিনিউ চলছিল গৌতমার দ্বারা, এই যে গৌতমর দ্বারা এই অনুমানের যে বিশ্লেষণ, মনে থাকবে। তারপরে চাই এরপরে যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বারবার বলে এসেছি যে দ্য ফাউন্ডার অফ দ্য নব্য স্কুল অফ হিন্দু ফিলোসফি, অর্থাৎ হিন্দু দর্শনের যে ন্যায় বিষয়ক যে স্কুল তারা প্রতিষ্ঠা করেছিল, ন্যায় নিয়ে, অর্থাৎ কোনটা জাস্টিসমূলক, এটা নিয়ে যে স্কুলটা ডেভেলপ করেছিল এবং তারা যে ডিসকাশনগুলো করেছিল, সেখান থেকে এই ইন্ডিয়ান লজিকের সৃষ্টি বলেও অনেকে অনুমান করেন। তারপরে রয়েছে কোনটা, নাগার্জুনের টেট্রালেমা, তার এটা 2য় শতাব্দীতে, অর্থাৎ 2য় শতাব্দীর সময়ে এটা করা হয়েছিল। নাগার্জুনের টেট্রালেমা থেকে আমাদের এই ইন্ডিয়ান লজিকের উৎপত্তি বলে অনুমান করা হয়। তা বোঝা গেছে নিশ্চয়ই, এগুলো সবই কিন্তু আমরা বলতে পারি শতাব্দীর সময়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরে গেছো।
ভালো করে একটু নোট ডাউন করো, আর যদি না করতে পারো পুনরায় বলেছি যে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেটা সম্পূর্ণ বিনামূল্যে, তোমরা সেখানে জয়েন হও। কারণ আমরা প্রত্যেকটা লেকচার যখন আপলোড করি আমরা ইউটিউব চ্যানেলে, আমরা কিন্তু সেটা সরাসরি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই, তাই এই পিডিএফটাও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এবারে আমরা আমাদের যে এই যে ইন্ডিয়ান লজিক, সেটা হচ্ছে বলা যেতে পারে স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় যে দর্শনটাকে, ইন্ডিয়ান লজিকটাকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। মূল হচ্ছে দুটি গ্রুপ, একটা হচ্ছে অর্থোডক্স, আরেকটা হচ্ছে হেটেরোডক্স। ওকে, অর্থোডক্স মানে আমরা যেটা আগে থেকে জেনে এসেছি যে গোড়াপন্থী, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে তারা গডে বিশ্বাস করে, অর্থাৎ তারা হচ্ছে আস্তিক। ঠিক আছে, তারা গডের অস্তিত্ব, গডকে নিয়ে উপাসনা এটা করে। ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি অর্থোডক্স। বাট অন্যদিকে হেটেরোডক্সটা একটু ডিফারেন্ট, তারা গডকে এত মানে না, তাই তাদেরকে বলা হয় নাস্তিক। বোঝা গেছে, দুটো পার্ট বোঝা গেছে, একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে একটা হচ্ছে এই যে অর্থোডক্স আর একটা হচ্ছে হেটেরোডক্স। এই অর্থোডক্সের মধ্যে 6টি স্কুল অফ ফিলোসফি রয়েছে, অর্থাৎ 6টি সেপারেট স্কুল রয়েছে। এখানে স্কুল মানে বিদ্যালয় নয়, মানে তাদের একটা গোষ্ঠী যারা এই পার্টিকুলার একটা টপিককে নিয়ে তারা আলোচনা করছিল। তো স্কুল মানে এটাকে বোঝায়, স্কুল মানে কোনো ফিজিক্যাল স্কুল নয়। ক্লিয়ার? অন্যদিকে হেটেরোডক্স বা নাস্তিকের মধ্যে 5টি গ্রুপ রয়েছে। তো অর্থোডক্সের মধ্যে প্রথমে রয়েছে ন্যায়, দ্বিতীয় হচ্ছে বৈশেষিকা, তৃতীয় হচ্ছে সমক্ষা, চতুর্থ হচ্ছে যোগা, আর পঞ্চম হচ্ছে মীমাংসা, এবং ষষ্ঠম হচ্ছে বেদান্ত। ক্লিয়ার? মাথায় থাকবে। অন্যদিকে হেটেরোডক্স বা নাস্তিকার মধ্যে কি রয়েছে? জৈনইজম, যেটা আমরা জৈন ধর্ম বলি, বুদ্ধিজম, আজীবিকা, আজনানা। ওকে, আর তারপরে শেষে হচ্ছে কারভাকা। ঠিক আছে, উচ্চারণগুলো একটু অড, বাট একটু রাট্টা মারতে হবে, অর্থাৎ একটু মুখস্থ করতে হবে। ক্লিয়ার? মনে থাকবে। দেখো তোমরা দেখে নাও, ভালো করে স্লাইডটা দেখে নাও, আর পারলে স্ক্রিনশট নিয়ে নাও। ও দরকার নেই, তোমাদের তো তোমরা পিডিএফটা পেয়ে দেবে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড যাই। নেক্সট স্লাইড কি বলছে? এই যে আমরা অর্থোডক্স স্কুলগুলোকে আমরা আলোচনা করছিলাম 6টি ভাগে, তাই প্রথমে সেই 6টি যে আলোচনাকে আমরা প্রথমে আগে করে নিচ্ছি। দেখো এই যে ন্যায় স্কুল অফ ফিলোসফি, যেটা বারবার বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ন্যায় স্কুল তাদের দুটি ভাগে ভাগ করেছে, মানে আমাদের যে জ্ঞান আমরা যে করি, অর্জন করি, সেই গ্রুপটি দুটো ভাবে ভাগ করে দিয়েছে। প্রথম ভাগে তারা বলেছে যে 4টি হচ্ছে ভ্যালিড, আমরা যেটা বলি যে সঠিক, মানে যেটা আমরা করি ঠিকঠাক। ভ্যালিড মানে হচ্ছে যার কোনো আমরা কি বলবো ত্রুটি নেই, ভ্যালিড মেথড রয়েছে, আর একটা হচ্ছে ইনভ্যালিড মেথড, অর্থাৎ একটা হচ্ছে ত্রুটিহীন মেথড আর একটা হচ্ছে ত্রুটিপূর্ণ মেথড। তো প্রথমে ত্রুটিহীন, যেটাকে বলে ভ্যালিড, তো তারা কটি ভাগে ভাগ করে রয়েছে? দেখো এই যে টপিকগুলো, এই যে ভাগগুলো সম্পূর্ণভাবে মিলে যাবে যখন তোমরা দ্বিতীয় ইউনিটে যাবে, অর্থাৎ প্রমাণতে যে আমরা যে ইউনিটগুলো পেয়েছিলাম সেগুলোতে রয়েছে। অর্থাৎ আমার বিস্তৃত আলোচনার সময় সবগুলো কিন্তু তোমরা যে এই যে কানেকশানটা তোমাদের ধরতে কিন্তু অসুবিধে হবে না, যাতে তোমরা কানেকশানটা বুঝতে পারো যে কোথা থেকে এসছে, কোন পার্টিকুলার সাথে যুক্ত, তা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো এখানে এরা 4টা ভ্যালিড মেথড বলেছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে আমরা একটু আগেই আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে প্রত্যক্ষ বা যেটা হচ্ছে পারসেপশন একেবারে প্রথমে। দ্বিতীয় হচ্ছে ইনফারেন্স মানে অনুমান, দেখো রয়েছে, এবং সি রয়েছে কম্প্যারিজন বা তুলনা, যেটাকে আমরা বলেছিলাম উপমান, এবং ডিতে রয়েছে সাউন্ড, বা আমরা সেখানে কি পেয়েছিলাম শব্দ, তাই না? তো এটাকে বলা হয় সাউন্ড বা টেস্টিমনি। তো এই 4টি ইউনিটকে আমি এখানে আলোচনা করিনি, আমি চাইছি আগে স্কুলগুলোর সম্পর্কে তোমাদের কনসেপ্ট দিয়ে দিই, তারপরে এগুলোকে বিস্তৃতভাবে যখন সেকেন্ড ইউনিট আলোচনা করব এগুলোকে ডিপলি আলোচনা করব। চলো এবারে বাকি 4টি যেটা ত্রুটিপূর্ণ অর্থাৎ ইনভ্যালিড নলেজ, সেগুলোকে কি বলছে? বলছে এক হচ্ছে মেমোরি, আমরা যত পারি কি করি আমাদের মাথায় আমরা পড়ে মাথায় স্টোর করে যাই, মেমোরি, এটা হচ্ছে ইনভ্যালিড, এরকম করে পড়া হয় না। 2 হচ্ছে ডাউট, অর্থাৎ আমরা কি করি পরীক্ষায় প্রশ্নপত্র সন্দেহ হচ্ছে তো ও মেরে দিয়ে আসি ঠিকঠাক,
তো এগুলো রাইট মেথড নয়, কিন্তু আমাদের কিন্তু এক্সামে পাস করতে হবে, তা বলে এগুলো যে অ্যাপ্লাই করবো তা নয়, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদেরকে ইন্ডিয়ান ফিলোসফি জানার জন্য বলা হচ্ছে, ক্লিয়ার? তো প্রথমে ত্রুটিপূর্ণর মধ্যে কি থাকে? মেমোরি, দ্বিতীয় হচ্ছে ডাউট, তৃতীয় হচ্ছে এরর যাকে আমরা ত্রুটি বলি, এবং চতুর্থ হচ্ছে হাইপোথেটিক্যাল, অর্থাৎ আমরা যেটাকে, এটাও একটা অনুমানের মতো, হাইপোথেটিক্যাল অর্থাৎ আমরা একটা পূর্ব একটা ফলাফলকে আমরা ভেবে আমরা এই করে থাকি, এটাও করা যাবে না, ক্লিয়ার? তো চারটা ইনভ্যালিড নিশ্চয়ই বোঝা গেছে। এবার আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড কি বলছে? বৈশেষিকা স্কুল অফ ফিলোসফি, অর্থাৎ দ্বিতীয় অর্থোডক্সি স্কুল অফ ফিলোসফি। প্রশ্ন আসতে পারে যে মোট কটি স্কুল অফ অর্থোডক্স ফিলোসফির মধ্যে রয়েছে? কটি স্কুল, অর্থাৎ কোন মানে কটি মানে এখানে অপশন দিতে পারে 3, 4, 5, 6, তো 6টি স্কুল হবে, মাথায় গুলিয়ে নাও। এবার প্রশ্ন এটা হতে পারে যে 4টি দিয়েছে বা 5টি দিয়ে দিয়েছে, তার মধ্যে আরেকটি দেয়নি, তো সেটা কোনটি? এটাও আসতে পারে। বা আবার দিতে পারে যে এদের মধ্যে কোনটি অর্থোডক্স স্কুলের মধ্যে নয়, এরকম প্রশ্নও আসতে পারে। তাই নামগুলো বাবু মুখস্থ করতেই হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। আশা করি তোমরা আমার কথা শুনবে, মুখস্থ করবেই। এবারে আসি বৈশেষিকা স্কুল অফ ফিলোসফি, এটা কি বলছে? দ্য ওয়ার্ড বৈশেষিকা, এই যে ওয়ার্ড বৈশেষিকা ইজ ডিরাইভ ফ্রম বিশেষ, অর্থাৎ বিশেষ শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে ডিস্টিংশন বা প্রভেদ বা পার্থক্য। তাহলে এই বৈশেষিকা কথাটি এসছে বিশেষ্য থেকে, যার মানে হচ্ছে প্রভেদ বা পার্থক্য, বা আবার বলা যেতে পারে ডিস্টিংগুইশিং ফিচার। অর্থাৎ দেখবে ভগবান মানুষ বানিয়েছে, কিন্তু দুটো মানুষ কখনোই এক হতে পারে না, কোথাও না কোথাও তাদের একটা ডিস্টিংগুইশিং ফিচার থাকবে, একটা এমন বৈশিষ্ট্য যেটা দুজন হুবহু একই হলেও পার্থক্য অবশ্যই থাকবে। তো এই বৈশেষিকা মানে এটাই, যে তার মধ্যে ডিস্টিংগুইশিং ফিচার থাকবে, পার্টিকুলারিটি বা স্বতন্ত্রতা থাকবে। তাহলে বৈশেষিকার সম্পর্কে বোঝা গেছে যে এই শব্দটি এসছে বিশেষ্য থেকে, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে কোন শব্দ থেকে এসছে? বিশেষ্য। এবারে বলছে বৈশেষিকা ইজ এ সিস্টেম অফ প্লুরালিস্টিক রিয়ালিজম, অর্থাৎ এটা একটা কোনো বাস্তবতাকে নিয়ে নয়, প্লুরালিস্টিক বহু ভাবের সমন্বয়, ক্লিয়ার? হুইচ এমফাসাইজেস দ্যাট, যেখানে জোর দেওয়া হয়েছে যে রিয়ালিটি কনসিস্ট ইন ডিফারেন্স, আমরা যে বাস্তবতার কথা বলি সেই বাস্তবতা একেবারে সাদৃশ্য সব কিছুর সাথে মিল আছে তা নয়, বাস্তবতা মানে যেখানে থাকবে বিভাব, অর্থাৎ পার্থক্য থাকবে বাস্তবতাতে। সেই পার্থক্যগুলি কি কি হতে পারে সেগুলো কিন্তু আমি বিস্তৃতভাবে আলোচনা করেছি নিচে। তো বলা হয়েছে এই যে আমরা বলি বৈশেষিকা বা বিশেষত বা পার্থক্য কীভাবে হতে পারে, এইগুলোকে মোট 7টি পদার্থ বা 7টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেরকম এক হচ্ছে সাবস্টেন্স, যাকে আমরা পদার্থ বা ভাবার্থ বা যেটাকে সংস্কৃতে বলা হয়েছে দ্রব্য, ঠিক আছে? কারণ এই সমস্ত ইন্ডিয়ান ফিলোসফিগুলো সংস্কৃত ভাষায় করা, তাই দেখবে উচ্চারণগুলো সংস্কৃত হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি বা গুণ, বা যাকে আমরা দক্ষতা বলি, তাই জন্য সংস্কৃততে বলা হয়ে থাকে গুণা। এবারে তৃতীয় কি বলছে? অ্যাকশন বা কাজ, আমরা যাকে বলি, যাকে সংস্কৃতে বলা হয় কর্ম। এবারে 4 রয়েছে জেনারেলিটি, অর্থাৎ আমরা যেটাকে বলি সবাই মিলে একসাথে, জেনারেল, ইন জেনারেল মানে অধিকাংশভাবে, ঠিক আছে? যেটাকে বলা হয়েছে সামান্য, সামান্য, ক্লিয়ার? অর্থাৎ এগুলোর ইংরেজি টার্মের সাথে সংস্কৃত টার্ম মাথায় রাখতে হবে, বাংলাটাও মাথায় রাখতে হবে, কারণ আমরা আশাবাদী যে আমাদের যে সেট পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ এইবারে নেটের কথা ছাড়লাম, সেটের প্রশ্ন হয়তো ইংরেজির পাশে বাংলা হতে পারে, ক্লিয়ার? এবারে পঞ্চম যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্টিকুলারিটি, অর্থাৎ স্বতন্ত্রতা, যেটাকে আমরা বলি বিশেষ্য। তারপরে হচ্ছে ইনহারেন্স, অর্থাৎ তার মানে হচ্ছে অন্তর্নিহিততা, আর যেটাকে সংস্কৃতে কি বলা হয়েছে? সমবায়, সমবায়। এবং সপ্তম হচ্ছে নন বিইং বা সত্তাহীনতা, যেটাকে সংস্কৃতে বলা হচ্ছে অভাব। এবারে এই যে বৈশেষিকা স্কুল, এই স্কুলের প্রোপোনেন্ট বা যিনি প্রবক্তা বলা যেতে পারে, তিনি কে? তার নাম হচ্ছে কানাডা, ঠিক আছে? কানাডা
আমরা যে দেশের কানাডা বলি তার সি হচ্ছে ক্যাপিটাল শুরু, CANADA, এখানে হচ্ছে KANADA। তো কানাডা যখন তিনি এই বৈশেষিকার সম্পর্কে বলছিলেন, তিনি কিন্তু সপ্তম যে ইউনিটটির কথা বলেনি, ঠিক আছে? তিনি নন বিংটাকে কিন্তু অংশ হিসেবে ধরেছিল না, ঠিক আছে? যদিও তিনি যখন এই বিভাগটা করেছিলেন 6টি বিভাগ করেছিল, কিন্তু যখন ডেসক্রিপশন দিয়েছিল তার মধ্যে তিনি কিন্তু উল্লেখ করে গেছিলেন এই পদার্থ অর্থাৎ সপ্তম যে নন বিংটার সম্পর্কে। তাই আমরা এখানে সপ্তমটাকে ইনক্লুড করেছি। তাই পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কোনটা তার নিজের ডিভিশন ছিল না, ঠিক আছে, কোনটা তার ডিভিশনের বাইরে ছিল। অপশন হবে নন বিং। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী স্কুলে যাই। পরবর্তী স্কুল হচ্ছে সমখ্যা স্কুল অফ ফিলোসফি। সমখ্যা স্কুল অফ ফিলোসফি কি? এই স্কুলটা হচ্ছে যত এই যে অর্থোডক্স বা আস্তিক স্কুল অফ ফিলোসফির মধ্যে সব থেকে প্রাচীন। প্রশ্ন আসতে পারে যে কোনটা সব থেকে প্রাচীন। এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট। কোনটা? এই সমখ্যা, ঠিক আছে? বলা হয়েছে সমখ্যা মিন এনুমারেশন। সমখ্যার মিন হচ্ছে এনুমারেশন। দ্য ফাউন্ডার অফ দ্য সংখ্যা বা সমখ্যা স্কুল অফ ফিলোসফি ইজ মহর্ষি কপিল। তাহলে এই স্কুলের বা এই স্কুল অফ ফিলোসফির প্রতিষ্ঠাকে হচ্ছে মহর্ষি কপিল। প্রশ্ন আসতে পারে, অবশ্যই মাথায় ঢুকিয়ে নাও। বলছি দ্য সমখ্যা স্কুল অ্যাজিউমস। এই সমখ্যা স্কুল তারা কি বিশ্বাস করত? তারা বলতো যে আমাদের এই যে হিউম্যান বডি, এখানে দুটো সেলফ আছে, অর্থাৎ আমাদের এক্সিস্টেন্সটা হচ্ছে দুটো বডির মধ্যে কর্মকাণ্ড। একটা হচ্ছে টেম্পোরাল বডি, টেম্পোরাল মানে হচ্ছে সাময়িক বডি, আরেকটা হচ্ছে সাবটেল বডি যেটা মৃত্যুর পরেও থেকে যায়। অর্থাৎ আমাদের একটা শারীরিক বডি, আরেকটা হচ্ছে মৃত্যুর পর আমাদের আত্মা। তো এটা কোন স্কুল অফ ফিলোসফি থেকে এসছে? সমখ্যা স্কুল অফ ফিলোসফি থেকে। এবার বলছে হোয়েন দ্য ফর্মার বডি হ্যাজ পেরিস্ট, অর্থাৎ যখন আমাদের এই টেম্পোরাল বডি যখন উধাও হয়ে যায়, যখন তিনি ডাই অর্থাৎ তিনি মারা যায়, দ্য ল্যাটার মাইগ্রেটস টু অ্যানাদার টেম্পোরাল বডি, অর্থাৎ আমাদের আত্মা তখন একটা শরীর থেকে অন্য একটা শরীরে চলে যায়। দ্য বডি অফ সাবটেল ম্যাটার কনসিস্ট অফ দ্য হায়ার ফাংশন অফ। এবার সেই আত্মাটা কিছু কর্ম সাধিত করে থাকে। কারণ ওই আত্মাটা মহান কেন? কারণ ওই আত্মার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যার জন্য সে মহান, অর্থাৎ আমাদের এই বডির কোনো গুরুত্ব নেই। ক্লিয়ার? তো সেগুলি কি কি দেখো। প্রথমে বলেছে বুদ্ধি, যাকে আমরা কনসাসনেস বা চেতনা বলি, বুদ্ধি। দ্বিতীয় হচ্ছে অহংকারা, যেটাকে আমরা বলি আমি চেতনা, যে আমি অহংকার করি। এই অহংকার থাকলে কিন্তু মানুষ কিন্তু ধ্বংসের পথে যায়, আমরা জানি। তো এই গুণগুলি অবশ্যই তার ওই সোলটার যাত্রাপথটাকে সূচিত করে। ওই সোলটা কোন বেটার কোনো হিউম্যান বিংয়ের মধ্যে ঢুকবে নাকি কোনো লোয়ার ইনফিরিয়র কোনো হিউম্যান বিংয়ের মধ্যে ঢুকবে। তারপরে হচ্ছে বলছে মানস। মানস মানে কি? মাইন্ড অ্যাজ কোঅর্ডিনেটর অফ সেন্স ইমপ্রেশন, অর্থাৎ আমাদের যে এই যে ইন্দ্রিয় ছাপ সমন্বয়কারী হিসাবে সব থেকে যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের মাইন্ড। অর্থাৎ দেখবে আমাদের সামনে অনেক রকম সিচুয়েশান আসে, সেই সিচুয়েশানটিকে ট্যাকেল করার জন্য আমরা অনেক সময় হার্ট অর্থাৎ আমাদের হৃদয়ের দ্বারা ভেসে যাই, ইমোশনের দ্বারা ভেসে যাই, কিন্তু এখানে বলা হয়েছে মাইন্ড অর্থাৎ ব্রেনটাকে দিয়ে কাজে লাগাতে হবে। এবারে সবশেষে রয়েছে প্রাণ, বা আমরা যেটাকে প্রাণ বলি, অর্থাৎ আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, যেটাকে আমরা বলি ব্রেথ, যেটাকে বলা হয়েছে দ্য প্রিন্সিপাল অফ ভাইটালিটি, অর্থাৎ জীবন শক্তির নীতি। তো আমাদের সাবটেল যে বডি, ওই সাবটেল বডির মধ্যে কি কি সাবটেল ম্যাটার থাকা উচিত বোঝা গেছে। টোটাল এখানে 4টি রয়েছে: বুদ্ধি, অহংকারা, মানস অ্যান্ড প্রাণ। ক্লিয়ার? নেক্সট স্কুল অর্থাৎ আমাদের চতুর্থ স্কুল অফ ফিলোসফিতে আমরা যাচ্ছি। চতুর্থ স্কুল অফ ফিলোসফি হচ্ছে যোগা। যোগা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই যোগা কি? বলা হচ্ছে যে এথিক্যাল থিওরি অফ যোগা ফিলোসফি ইজ বেসড অন ইয়মাস অ্যান্ড নিয়ম, অর্থাৎ ইয়মা বা যম বা আর এবং কার নিয়ম, as well as the elements of the Guno theory of
সমখায়া, অর্থাৎ সমখায়ার থিওরি, তার কোন কোন থিওরি, একটা হচ্ছে ইয়মস, একটা হচ্ছে নিয়ম, এবং সাথে সাথে এই গুণ থিওরির উপর ডিপেন্ড করে আমাদের এই যোগা থিওরি হয়েছে। তো যোগা থিওরি কার দ্বারা এবং কোন কোন থিওরি দ্বারা অনুপ্রাণিত হয়েছে সেটা অবশ্যই বুঝতে পেরেছ। তারপরে বলা হয়েছে দ্য এপিস্টেমোলজি অব যোগা ফিলোসফি, লাইক ওই আগের স্কুলটার মতো অর্থাৎ সমখিয়া স্কুলের মতো, রিলাইজ অন 3 of 6 প্রোনামোজ অ্যাজ দ্য মিনস অফ রিলায়েবল নলেজ। অর্থাৎ আমাদের সেই বারবার ঘুরে ফিরে সেই সিলেবাসের সেই দ্বিতীয় ইউনিটটাতে চলে গেছে। ওই দ্বিতীয় ইউনিটে যে 6টি সেই যে প্রোনামোস আছে না, সেই প্রোনামের মধ্যে 3টি প্রোনাম এখানে প্রোনামোর বা সেই 3টি ম্যাথডটাকে এখানে এই যোগা স্কুল অফ ফিলোসফিটা তারা ইউজ করেছে। তাহলে একটা কথা ক্লিয়ার, অর্থাৎ আমরা যে নলেজ গেনের সময় যে প্রমাণ বা প্রুফগুলো ব্যবহার করব, সেই যে 6টি প্রুফ কিন্তু এক না এক বা একের বেশি স্কুল অফ ফিলোসফিতে ব্যবহার হয়েছে। এবারে কোন স্কুল অফ ফিলোসফিতে ব্যবহার হয়েছে এটা মাথায় থাকা আবশ্যক। ওকে, তো এখানে কোন 3টি ব্যবহার করেছে দেখো, রয়েছে প্রত্যক্ষ অর্থাৎ পারসেপশন, দ্বিতীয় অনুমান এবং তৃতীয় শব্দ। তো আমরা একটু আগে যেটাতে দেখছিলাম সেখানে 4টি ছিল, এখানে 3টি, অর্থাৎ এখানে একটা জিনিস বাদ গেছে। ক্লিয়ার? বোঝা থাকবে। তারপর দেখো, দ্য সিস্টেমেটিক কালেকশন অফ আইডিয়াস অফ যোগা ফিলোসফি ইজ ফাউন্ড ইন দ্য যোগ সূত্রজ অফ পতঞ্জলি। তো আমরা এই যোগের যে সূত্রগুলো কার বইতে পাবো, এটা একটা বই রয়েছে, সেটা হচ্ছে যোগ সূত্র অফ পতঞ্জলি। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কোন বইতে পার্টিকুলারলি আমরা পেয়ে থাকি প্রশ্ন আসতে পারে। এই বইটা কি? এ কি টেক্সট অফ যোগা ফিলোসফি, অর্থাৎ যোগা নিয়ে, যোগা ফিলোসফি নিয়ে এই বইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, হুইচ হ্যাজ ইনফ্লুয়েন্সড অল আদার স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি, যেটা অন্যান্য স্কুল অফ ফিলোসফিকেও অনুপ্রাণিত করেছে। ক্লিয়ার? যোগা স্কুল অফ ফিলোসফি। নেক্সট চলে যাই আমরা হচ্ছে দেখছি মীমাংসা স্কুল অফ ফিলোসফি। এটা কি? মীমাংসা বা মীমাংসা বলতে পারে, এই যে সংস্কৃত ওয়ার্ড, এখানে সবগুলোই প্রায় সংস্কৃত ওয়ার্ড, দ্যাট মিনস যার অর্থ হচ্ছে রিফ্লেকশন অর ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন। রিফ্লেকশন মানে আমরা কি বলি? প্রতিফলন বা একটা সমালোচনামূলক অনুসন্ধান। অ্যান্ড দাস এর অর্থ কি? ইট রেফার্স টু এ ট্র্যাডিশন অফ কন্টেম্পলেশন হুইচ রিফ্লেক্টেড অন দ্য মিনিংস অফ সার্টেন বেদিক টেক্সট। অর্থাৎ বৈদিক কিছু টেক্সট রয়েছে, সেই টেক্সটের কিছু নিয়ম রীতি রেওয়াজ রয়েছে, যেগুলোকে ফলো করে, যেগুলোকে বিশ্লেষণ করে এই ফিলোসফিটাকে করা হয়েছে, এই মীমাংসা ফিলোসফি। ক্লিয়ার? বলা হয়েছে দিস ট্র্যাডিশন ইজ অলসো নোন অ্যাজ পূর্ব মীমাংসা। অর্থাৎ এই মীমাংসার এটাকে আরেকটি নামে চেনা যায়, যাকে বলা হয়েছে পূর্ব মীমাংসা। কেন বলা হয়েছে? বিকজ অফ ইটস ফোকাস অন দ্য আর্লিয়ার বেদিক টেক্সট। অর্থাৎ এরা মূলত বৈদিক যে টেক্সটগুলি রয়েছে, সেই বৈদিক টেক্সটগুলির প্রথম অর্ধের লেখাগুলোকে এরা অনুসরণ করেছিল, তাই পূর্ব। ঠিক আছে? ডিলিং উইথ, তার মধ্যে কি রয়েছে? রিচুয়াল অ্যাকশনস, ধর্মীয় যে সমস্ত রীতি রেওয়াজ আছে সেগুলো নিয়ে আছে, এবং সাথে সেখানে কর্ম এবং মীমাংসা এইগুলোর সাথে গুরুত্ব বা যোগসূত্র রয়েছে, অর্থাৎ মানুষের কাজ এবং তার মীমাংসা। ডিউ টু ইটস ফোকাস অন কর্ম, অর্থাৎ কাজের উপর গুরুত্ব দিয়ে করা হয়েছে। তো বলছে দিস পার্টিকুলার স্কুল ইজ নোন ফর ইটস ফিলোসফিক্যাল থিওরিজ অন দ্য নেচার অফ ধর্ম। এই স্কুল অফ ফিলোসফিতে কোন কোন জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে? এক হচ্ছে ধর্ম, যেখানে হারমেনিউটিক্স অফ বেদাসের, অর্থাৎ বেদাস যে থিওরি বা টেকনিকটাকে কাজে লাগানো হয়েছে। বিশেষ করে কোন কোন পার্টিকুলার বেদাস হারমেনিউটিক্স যে কাজে লাগানো হয়েছে? ব্রাহ্মণজ এবং সংহিতাজ। প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এই মীমাংসা, এই যে থিওরিটা ধর্মকে বেস্ট করে হয়েছে, তো সেই ধর্মের কোন দুটি ভাগকে তারা নিয়েছে? একটা হচ্ছে ব্রাহ্মণজ আর একটা হচ্ছে সংহিতাজ। এগুলো দুটোই হচ্ছে বেদান্তের অংশ। তারপরে দেখো, দ্য মীমাংসা স্কুল ইজ আ ফর্ম অফ ফিলোসফিক্যাল রিয়ালিজম। আ কি টেক্সট অফ দ্য মীমাংসা স্কুল ইজ মীমাংসা সূত্র বাই জৈমিনী। অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে মীমাংসা স্কুল অফ ফিলোসফির যে তাদের যে ফিলোসফিক্যাল কনসেপ্ট নিয়ে যে বইটি, বিখ্যাত বই, তার নাম হচ্ছে মীমাংসা সূত্র।
এই বইটি কে লিখেছে? নাম হবে জৈমিনী। ঠিক আছে, আমাদের মেলাতে থাকে যে আমাদের কলাম এ কলাম বির সাথে মেলাও, দিয়ে দিবে মীমাংসা সূত্র, সেখানে থাকবে অনেকগুলো অপশান, তার মধ্যে তোমাকে মেলাতে হবে যে মীমাংসা সূত্র লিখেছে জৈমিনী। ক্লিয়ার? এবারে আমাদের শেষ অর্থোডক্স স্কুল অফ ফিলোসফি, যেটা হচ্ছে বেদান্ত স্কুল অফ ফিলোসফি, বলছে লিটারালি মিনিং এন্ড অফ দ্য বেদ, অর্থাৎ এই পার্টিকুলার স্কুল অফ ফিলোসফির যে নামটা, এটা সূচিত করছে যে বেদের সমাপ্তি, এন্ড অফ বেদ। Vedanta reflects ideas that emerged from or were aligned with the speculations and philosophies contained in the Upanishad. মেনলি উপনিষদের থেকে এই পার্টিকুলার যে থিম, এইখানকার যে ফিলোসফিক্যাল আইডিয়াসগুলি এসেছে, আগেরটা বেদ থেকে আর এটা হচ্ছে উপনিষদ থেকে। স্পেশালি মূলত কি থেকে এসছে? নলেজ, জ্ঞান এবং লিবারেশন এবং মুক্তি থেকে। ক্লিয়ার? বেদান্ত ইজ এসেনশিয়ালি এ বৈষ্ণব থিওলজিক্যাল আর্টিকুলেশন। এটা হচ্ছে বৈষ্ণব ধর্মীয় একটি তাত্ত্বিকগত একটা আর্টিকুলেশন। ক্লিয়ার? আর ডিসক্লোজ ব্রডলি উইদিন দ্য প্যারামিটার্স অফ বৈষ্ণবিজম। এবারে এই বৈষ্ণবদের তাদের 6টি ট্র্যাডিশন বা 6টি বিশেষ রীতি রেওয়াজ ছিল, তো সেগুলো কি কি জানতে হবে। বিশেষ করে তাদের নাম তো অবশ্যই জানতে হবে। যেরকম প্রথমে হচ্ছে ভেদা, দ্যাট মিন আমরা জানি ডিফারেন্স, ভেদ বলি না, এবং নন ডিফারেন্স, অর্থাৎ এই ভেদা এর দুটি ভাগ আছে, একটি হচ্ছে ডিফারেন্স আর একটা হচ্ছে নন ডিফারেন্স। ডিফারেন্সকে কি নামে বলা হয়েছে? বলা হয়েছে দেবৈত বৈতা। এটা কে স্থাপিত করেছিল? এই ধারণাটা কে দিয়েছিল? 7ম শতাব্দীতে দিয়েছিল নিম্বার্কা। ঠিক আছে, একটু কষ্ট করতে হবে, একটু জানতে হবে যে এই দেবৈতা কে করেছিল? নিম্বার্কা করেছিল 7ম শতাব্দীতে। এবং যেটা নন ডিফারেন্স, সেটার নাম কি? অচিন্তীয় ভেদা অভেদা। ক্লিয়ার? যেটা হচ্ছে এই যে 2, অচিন্তীয় ভেদা অভেদা। এটা কে করেছিল? আমাদের চৈতন্য মহাপ্রভু। তার রয়েছে সময়কাল 1486 থেকে 1534। এটা কিন্তু সেঞ্চুরি, আমি আগেরটা ভুল বললাম, নিম্বার্কা কিন্তু শতাব্দী নয়, সেঞ্চুরি, অর্থাৎ 7ম শতকে। ঠিক আছে, এখানে চৈতন্য মহাপ্রভু সেরকম শতকে, এটা 15 শতক থেকে 16 শতক। তোমরা জানো নিশ্চয়ই 1401 থেকে 1500 পর্যন্ত হচ্ছে ওটা 15 শতক, অর্থাৎ এটার কথা বলছি, এবং 16 শতক হচ্ছে 1501 থেকে, যেহেতু 1600 তাই এটা 15 এবং 16 শতকের কথা বলছি। এটা গেল প্রথম, যেটা হচ্ছে ভেদা প্রথম। এবার দ্বিতীয় আসছে কে? বলছে অদ্বৈত বেদান্ত, যাকে ইংরেজিতে বলা হয় নন ডুয়ালিজম। ওকে, এটা কে করেছিল? এটা করেছিল গৌড়পদ 5ম শতাব্দীতে, এবং আদি শঙ্করাচার্য তিনি 8ম শতকে, নট শতাব্দী, শতকে। ক্লিয়ার? অদ্বৈত বেদান্ত, এগুলোকে দেখো ডিপলি পড়তে পারো, কিন্তু এনটিএলটি পরীক্ষায় প্রশ্ন এত ডিপলি আসবে না, কারণ যতটুকু ডিপে ঢোকার কথা আমি ঢুকিয়ে দিচ্ছি, এর ভেতরে কিন্তু যদি ইন্ডিয়ান শাস্ত্র নিয়েও কেউ পড়াশোনা করে তাদের আসবে, সংস্কৃততে আসতে পারে। ঠিক আছে, এখানে এত কিছু ভাবার দরকার নেই। আর যদি কেউ জ্ঞানের পিপাসু হয়ে থাকো, জানতে ইচ্ছে রয়েছে, অবশ্যই এই টার্মগুলিকে গুগল করো এবং জানো। ঠিক আছে, যত জানবে অবশ্যই ভালো। তো আমাদের যেহেতু সময় কম, আমাদেরকে তার মধ্যে করতে হবে। এবারে চলে আসি, এটা হচ্ছে নেক্সট হচ্ছে বিশিষ্ট দ্বৈত বা বিশিষ্ট দ্বৈত। ঠিক আছে, এটার মানে হচ্ছে, বা এটাকে ইংরেজিতে বলা হয় কোয়ালিফাইড নন ডুয়ালিজম। এখানে কারা কারা বিশিষ্ট ফিলোসফার বা এই লজিস্টিকার রয়েছে? বলেছে নাথুমুনি, তারপরে রয়েছে যমুনা এবং রামানুজ। এরা মূলত 11শ শতাব্দী থেকে 12শ শতাব্দীতে তারা এইরকম চর্চা করেছে। তারপরে হচ্ছে দ্বৈত বা বৈতা বা ডুয়ালিজম, এটাকে করেছে মাধবাচার্য, নামগুলো উচ্চারণ করে দিচ্ছি, মাধবাচার্য। ইনারা করেছেন 1200 শতক থেকে 1300 শতকে। ঠিক আছে, তারপরে হচ্ছে সুধব দৈত্য বা সুধব বৈত্য,
শুদ্ধাদ্বৈত অর্থাৎ পিওর নন ডুয়ালিজম, এরা কারা করেছে বা কি করেছে? বল্লভা 15th সেঞ্চুরির শেষের দিক থেকে 16 শতকের শুরুর দিকে, ঠিক আছে। এবং সবশেষে হচ্ছে অক্ষর পুরুষোত্তম দর্শন অর্থাৎ টিচিং অব স্বামী নারায়ণ। এটা খুব রিসেন্ট, যদিও রিসেন্ট নয়, অনেকটা পাস্ট, 18th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরিতে এই ফিলোসফি, ঠিক আছে। তো বেদান্ত স্কুল অফ ফিলোসফিতে 6টি ট্র্যাডিশন বা 6টি বেদান্ত ধাপে রয়েছে। এগুলো এখানে নাম সমেত, তাদের সময়কাল এবং তাদের যে চর্চাকারী তাদের নাম দিয়েছি, একটু কষ্ট করে পড়ে নিও। তো এইটা 6টি গেল কিন্তু আস্তিক অর্থাৎ ট্র্যাডিশনাল। এবারে আমরা চলে যাব হেটারোডক্স অর্থাৎ আমরা যেটাকে বলি আনঅর্থোডক্সও বলতে পারি। হেটারোডক্স অর্থাৎ একদিকে ছিল আস্তিক, এটা হচ্ছে নাস্তিক। তো প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে জৈন স্কুল অফ ফিলোসফি অর্থাৎ যেটাকে আমরা জৈন ধর্ম বলি। বলেছে দ্য ওয়ার্ড জৈন ইজ ডিরাইভড ফ্রম জিনা অর জৈন হুইচ মিনস কনকিউরার অর্থাৎ এই টার্মটি জিনা অথবা জৈন থেকে এসছে, যার অর্থ হচ্ছে কনকিউরার অর্থাৎ জয়লাভকারী, ঠিক আছে। জৈনিজম কেম ইনটু প্রমিনেন্স ইন 6th সেঞ্চুরি বিসি। এই যে স্কুল অফ ফিলোসফি এটা কিন্তু শতাব্দীতে অর্থাৎ আর্লিয়ার বিফোর ক্রাইস্টে অর্থাৎ 6ষ্ঠ শতকে যখন ভগবান মহাবীর তিনি ধর্ম প্রচার করেছিলেন তখন থেকে এসছে। এই জৈনিজম রেকগনাইজড দ্য এক্সিস্টেন্স অফ গড। এরা ভগবানের অস্তিত্ব যে নেই তা মানেন, হ্যাঁ ভগবানের অস্তিত্ব আছে, বাট প্লেস দেম লোয়ার দেন জিনা, কিন্তু তারা তাদের যে মহাবীর বা কনকিউরর তাদের থেকে ভগবানকে তাদের নিচে বসিয়েছে। দ্যাট মিন এখানে কিন্তু ভগবানে বিশ্বাসী নয়, ভগবান যে অল পাওয়ারফুল তা বিশ্বাসী নয়। অ্যাকর্ডিং টু মহাবীরের মত অনুযায়ী এ পার্সন ইজ বর্ন ইন হায়ার অর লোয়ার বর্ণ অ্যাজ দ্য কনসিকুয়েন্স অফ দ্য সিনস অফ দ্য ভার্চুস ইন দ্য প্রিভিয়াস পার্ট। তাদের মতে আমাদের পূর্বজন্মে অর্থাৎ আমরা যে দুটো বডি পড়েছিলাম, টেম্পোরাল বডি, সাবটাল বডি, অর্থাৎ টেম্পোরাল বডিতে যখন আমাদের সোল থাকে সেই জীবৎকালে আমাদের যে পাপ বা মহান কাজ করে থাকি তার নিরিখে আমাদের জন্মের পর আরেকটি যখন শরীরে যাব আমাদের সোল, তার কিন্তু সেই বিচারটা করবে, তার সঠিক মর্যাদা দেবে তার পূর্বজন্মের যে কর্মকাণ্ডের মধ্যে। দাস জৈনিজম বিলিভস ট্রান্সমাইগ্রেশন অফ দ্য সোল অর থিওরি অফ কর্ম অর্থাৎ জৈন ধর্ম তারা বিশ্বাস করে আমাদের আত্মার পুনর্জন্ম হয় অর্থাৎ তা মানুষের কর্মের ফল। তো এই জৈনরা তারা 5টি ডক্ট্রিন দিয়েছে অর্থাৎ জীবনের যদি আমরা বলি মার্ক বলতে পারি, 5টি মার্ক দিয়েছে। সেগুলি কি? অহিংস অর্থাৎ নন ইনজিউরি টু এ লিভিং বিং অর্থাৎ কোনো জীবিত প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, তাদের উপর কোনো আমরা আঘাত হানতে পারি না, অহিংস। বি হচ্ছে সত্য অর্থাৎ ডু নট স্পিক এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না, সত্য। 3 বলছে আস্তেয়া অর্থাৎ ডু নট স্টিল, কখনো চুরি করো না। এবং তারপরে 4 নম্বরে বলেছে অপরিগ্রহ অর্থাৎ ডু নট অ্যাকোয়ার প্রপার্টি অর্থাৎ অর্থের পর অর্থ তুমি সঞ্চয় করে যাচ্ছ, অ্যাকুমুলেট করে যাচ্ছ, প্রচণ্ড জমি জমা, এগুলো নয়। তারপরে বলছে ব্রহ্মচারী এবং সবশেষে ব্রহ্মধর্ম নিতে হবে অর্থাৎ ব্রহ্মচার্য অর্থাৎ তোমাকে গৃহ ধর্ম ত্যাগ করে তোমাকে সন্ন্যাস জীবন নিতে হবে অর্থাৎ অবজারভেন্স অফ কন্টিনেন্স। এই হলো জৈন অর্থাৎ আমাদের প্রথম স্কুল। দ্বিতীয় হচ্ছে বুদ্ধিজম স্কুল অফ ফিলোসফি। বুদ্ধিস্ট ফিলোসফি রেফার্স টু দ্য ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস অ্যান্ড সিস্টেমস অফ ইনকোয়ারি দ্যাট ডেভেলপড অ্যামাং ভেরিয়াস বুদ্ধিস্ট স্কুল ইন ইন্ডিয়া। মেনলি বুদ্ধিস্ট স্কুল দ্বারা হয়েছে। এরা মূলত কোন টেকনিকটাকে ইউজ করে? ব্যাপারটা হচ্ছে সেই যেটাকে বলা হয় আমরা যেটাকে ডেথ বা মৃত্যুর পর বলি অর্থাৎ তাদের সোলের মৃত্যু বলা হচ্ছে, যেটা হচ্ছে সোলের নয় টেম্পোরাল বডির সাবটাল বডিতে চলে যাওয়া, যেটাকে বলা হচ্ছে পরিনির্বাণ। এই পরিনির্বাণ নিয়ে আমি আলোচনা করব, শেষে রয়েছে এটা। এবং এগুলো এই পরিনির্বাণ কথাটি কার থেকে এসছে? বুদ্ধর কাছ থেকে। অ্যান্ড ল্যাটার স্প্রেড থ্রু আউট
এশিয়া, অর্থাৎ মানুষের যে মুখ 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 কি বলে মোক্ষ লাভ, এটা বলা যেতে পারে। দ্য বুদ্ধস এপিস্টোমোলজি হ্যাজ বিন কম্পেয়ার টু এম্পায়ারিসিজম। এম্পায়ারিসিজম মানে যেটা আমরা চোখে দেখব না তা ততক্ষণ অবধি বিশ্বাস করব না। অর্থাৎ আমাকে যদি কেউ বলে সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায়, আমি যদি তার কথা শুনে বিশ্বাস করে নিলাম তাহলে আমার নলেজটা ফার্ম নয়। এখানে বুদ্ধ বা বুদ্ধিজম বলেছে আমরা যেটাকে জানবো, যেটাকে সম্পর্কে শিখবো, তা আমাদেরকে বাস্তবে তা কিন্তু প্রমাণ সূচকভাবে দেখে নিতে হবে, যাচাই করে নিতে হবে। এটাই হবে তখন ফার্ম নলেজ এম্পায়ারিসিজম, ইন দ্য সেন্স দ্যাট ইট ওয়াজ বেসড অন দ্য এক্সপিরিয়েন্স। দ্যাট মিন আমাদের অভিজ্ঞতা যদি না হয়ে থাকে তাহলে হবে না, অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, অফ দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য সেন্স, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা আমাদের পৃথিবীকে দেখব। ক্লিয়ার? দ্য বুদ্ধ taught that empirical observation through the six sense fields, অর্থাৎ বুদ্ধ বলেছে আমাদের এই যে এম্পাইরিক্যাল নলেজ বা এই যে সেন্স নলেজ, আমাদের চাক্ষুষ নলেজ, এটার জন্য 6টি ফিল্ড রয়েছে, সেন্স ফিল্ড রয়েছে, তাকে বলা হয়েছে অয়ন্তনস রাদার। তো এই 6টি অয়ন্তনসকে বলা হয় সেন্স বেস, সেন্স মিডিয়া, সেন্স ফিয়ার। যেমন সেগুলো কি? আই, আমাদের চোখের সাহায্যে আমরা কি করি? অবজেক্টকে দেখি, ভিজিবল অবজেক্টস। 2 বলছে ইয়ার অ্যান্ড সাউন্ড, আমাদের কানে আমাদের শব্দ আসে। 3 বলছে নোজ, আমাদের নাক, যার মাধ্যমে আমরা গন্ধ শুঁকি, তাই না? টাং, জিহ্বা, বডি, দেহ, এবং মাইন্ড। তো এই যে 6টি কি বলেছে এবং তাদের রিলেশন দেখো পাশে কিন্তু লেখা রয়েছে, নোজ অর্ডার, টাং টেস্ট, বডি টাচ, মাইন্ড মেন্টাল অবজেক্টস, এগুলো মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট যাচ্ছি, নেক্সট স্কুল অফ ফিলোসফি হচ্ছে আজিবিকা স্কুল অফ ফিলোসফি। তো এটা অনুমান করা গেছে এটা কে করেছিল, এটা ফাউন্ডেড বা স্থাপিত করেছিল কে? মৈখালী গোশালা। কত? 5th সেঞ্চুরি BC, অর্থাৎ 5ম শতাব্দীতে। ঠিক আছে? আজিবিকা অর আদিবিকা, অর্থাৎ আজীবিকার আরেকটা নাম রয়েছে আদিবিকা। আর বোথ ডিরাইভ ফ্রম সংস্কৃত ওয়ার্ড যার নাম হচ্ছে আজীব থেকে, হুইচ লিটারালি মিনস, যার অর্থ হচ্ছে লাইভলিহুড, অর্থাৎ আমাদের জীবন বা জীবিকা, লাইফ লং মোড অফ লাইফ। ক্লিয়ার? দ্য টার্ম আজীবিকা মিনস, এই টার্ম আজীবিকার অর্থ হচ্ছে দোজ ফলোয়িং স্পেশাল রুলস উইথ রিগার্ড টু লাইভলিহুড, অর্থাৎ আমাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য যে সমস্ত নিয়ম ধারক সেগুলোই হচ্ছে আজীবিকা। ঠিক আছে? সামটাইম কনোটিং রিলিজিয়াস মেডিক্যান্টস ইন অ্যানসিয়েন্ট, এগুলো পড়বে, এগুলো তোমরা নিচেরগুলো দেখে নেবে, আমি এগুলো নিয়ে আর আলোচনা করছি না, অলরেডি ভিডিওটি লেন্দি হয়ে গেছে অনেকটাই। তো এই আজীবিকা নিয়ে আমি আর আলোচনা করছি না, তোমরা একটু দেখে নেবে নিচের এই অংশগুলো। এবারে চলে যাই নেক্সট, বলছে অঞ্জনা। অঞ্জনা কি? অঞ্জনা হচ্ছে অল অফ আওয়ার নলেজ অফ দ্য অঞ্জনা কাম ফ্রম দ্য বুদ্ধিস্ট অ্যান্ড জৈন সোর্সেস। মূলত এরা বুদ্ধিস্ট এবং জৈন স্কুল অফ ফিলোসফি থেকে এসছে। অঞ্জনা তাদের যে এই ভিউ পয়েন্টগুলো রেকর্ডেড কোথায় রয়েছে? বলছে যে থারাবেদ বুদ্ধিজমস পালি ক্যানন, এবং সেটা কোথায়? ব্রাহ্মজল সত্য নয় সুত্ত, এবং সামান্য ফল সুত্ত, এটা কোথায় রয়েছে? বুদ্ধিদের অর্থাৎ বুদ্ধ ধর্মের যে কোথায় রয়েছে, এটা হচ্ছে ব্রাহ্মজল সূত্রতে এবং সমন্বফলা সূত্রতে। অন্যদিকে জৈন ধর্মীয় যে ক্যানন সেটা হচ্ছে শিয়োগো দমাগো, এটাতে রয়েছে। একটু নামগুলো একটু অড, তবুও মুখস্থ করতে হবে। অ্যালং উইথ দিস টেক্সট, এই টেক্সটগুলি বাদেও দ্য সেইং অ্যান্ড ওপিনিয়ন অফ দ্য স্কেপটিস, এই যে অজনান অর অজনানিহা হ্যাজ বিন প্রিজার্ভ, এগুলো সঞ্চিত রয়েছে। জৈন রাইটার অর্থাৎ জেন রাইটার, এই শ্রীলঙ্কা নয় কিন্তু শ্রীলঙ্কার লেখার মধ্যে। ঠিক আছে? শ্রীলঙ্কা অলসো ইউজেস দ্য ওয়ার্ড আজনিক অর আজনানিকা or ajnanikaha in a more general sense to mean anyone who is ignorant, অর্থাৎ যে অজ্ঞ তার জন্যে এই অজনানা বা অজানা আমরা যেটা বলে থাকি বাংলায় ব্যবহার করা হয়েছে। এবারে শেষ স্কুল অফ ফিলোসফি যেটা রয়েছে চারভাকা স্কুল অফ ফিলোসফি।
তো চারভাগা স্কুল অফ ফিলোসফি কি? ইট হোল্ডস ডাইরেক্ট পারসেপশন, অর্থাৎ প্রত্যক্ষভাবে আমাদের উপলব্ধি। এটা ঠিক যেন বুদ্ধিস্ট ফিলোসফির মতো। দেখো, এম্পায়ারিসিজম এবং কন্ডিশনাল ইনফারেন্স, অনুমান, শর্ত সাপেক্ষ অনুমান অ্যাজ প্রপার সোর্সেস অফ নলেজ, অর্থাৎ অনুমান করব কিন্তু শর্ত সাপেক্ষ। এখানে আমরা ফিলোসফিক্যাল স্কেপটিসিজম অর্থাৎ সন্দেহবাদ, তারা সেখানে এছাড়া যে সুপার ন্যাচারালিজম অর্থাৎ ভৌতিক বা গডলি এক্সিস্টেন্সকে তারা কিন্তু অবিশ্বাস করেছে। এই চারভাগরা তারা মেনলি ডাইরেক্ট পারসেপশন এবং এম্পায়ারিসিজমকে গুরুত্ব দিয়েছে। দেখো, ইট রিজেক্টস সুপার ন্যাচারাল কনসেপ্ট লাইক গড, ভগবান, আত্মা, এগুলোকে একেবারেই বিশ্বাস করে না, রিজেক্ট করেছে এগুলোকে। ঠিক আছে, ইট অলসো রিজেক্টস মেটাফিজিক্যাল কনসেপ্টস লাইক আফটার লাইফ, এই আমাদের মৃত্যুর পর আবার একটা জীবন আছে আমরা যে বিশ্বাস করি, এরা বিশ্বাসই করে না। অর্থাৎ মোক্ষা, আমি যে কথাটা বলছিলাম মোক্ষা গৌতম বুদ্ধের সময়, এই জিনিসগুলোকে তারা বিশ্বাস একদম করে না। অর্থাৎ বুদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্যে সোর্স থাকলেও, যদিও বুদ্ধ ধর্মের সাথে রিলেশন রয়েছে, কিন্তু এই মোক্ষ টোক্ষ এরা কিন্তু কিচ্ছু বোঝে না। ঠিক আছে, বৃহস্পতি ইজ ট্র্যাডিশনালি, অর্থাৎ এই চারভাগার প্রতিষ্ঠাকার কে রয়েছে? বৃহস্পতি। এই বৃহস্পতি তিনি এর ফাউন্ডার বলে অনুমান করা গেছে। এই চারভাগাকে আরেকটি নামে আমরা চিনি, যেটা হচ্ছে লোকয়াতা বা লোকজাতা ফিলোসফি। মনে থাকবে? ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনা লেন্দি হলেও আমি মনে করব, আমি আশা রাখবো তোমাদের যথেষ্ট তোমাদের হেল্প করবে। তোমরা যদি একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে একটু সব তথ্যগুলোকে খাতায় লেখালেখি করো এবং চর্চা করো, অবশ্যই পারবে। আমাদের দ্বিতীয় পার্টের আলোচনায় আমরা বাকি ইউনিট যেগুলি রয়েছে আলোচনা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।